নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, আগামীকাল কিন্তু শেষ দফার নির্বাচন বিহারে হতে চলেছে এবং সেই দফার নির্বাচনটা এতটাই ক্রুশিয়াল যে সেটার উপরেই দাঁড়িয়ে আছে বিহারে পরবর্তীতে সরকার কারা তৈরি করবে, সেটা আগামী 5 বছরের জন্য বিহারের রাজনীতিটা নির্ধারিত হতে চলেছে আগামীকাল। তেমনই একটা প্রেক্ষাপট, 122টা আসনে লড়াই হবে, কিন্তু তার মধ্যে যে খবরটা উঠে আসছে সবচেয়ে ক্রুশিয়াল জায়গাটা কিন্তু সীমান্তবর্তী এলাকা, এবং সীমান্তবর্তী এলাকায় 24টা সিট। সেই 24টা সিট কোন গঠবন্ধন দখল করবে, কাদের পাল্লা ভারী এই মুহূর্তে সেই 24টা সিটে, সেই প্রশ্নগুলো যেমন উঠছে, ঠিক তার সঙ্গে অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করছে, চম্পারণ এই মুহূর্তে সম্পূর্ণ বিজেপি বিরোধী একটা হাওয়া বইছে সেখানেও সিটের সংখ্যা কিন্তু 9 করে 15টা সিট এই মুহূর্তে বিধানসভা ভোটের ক্ষেত্রে অবশ্যই এই মুহূর্তে একটা বড় সড়ো ফ্যাক্টর, যেখানে 2020 সালে আপনাদের মনে থাকবে 12টা সিটের জন্য এদিক থেকে ওদিক হয়ে গিয়েছিল, সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষে চলে যেতে হয়েছিল তেজস্বী যাদবকে। সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে প্রথম পক্ষে নির্বাচন হয়ে যাওয়ার পর থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টির বেশ খানিকটা নড়ে চড়ে বসার মতন একটা অবস্থা হয়ে গিয়েছে, এবং তারপর থেকেই যে খবরটা উঠে আসছে, অমিত শাহ হঠাৎ করে 6 নভেম্বরের পরে পাটনায় উড়ে এসেছেন, একটা 5 স্টার হোটেলে তিনি থাকছেন পাটনায়, কিন্তু তার বিরুদ্ধে বড় সড়ো অভিযোগ তুলছেন তেজস্বী যাদব। কি অভিযোগ তুলছেন? তিনি বলছেন যে এই মুহূর্তে অমিত শাহ, তিনি নাম না করে বলেছেন যদিও, কেন্দ্রীয় মন্ত্রী, গৃহমন্ত্রী এইভাবে বলেছেন যে অমিত শাহ যে হোটেলে থাকছেন সেই হোটেলের সমস্ত সিসিটিভি একদম ব্লক করে দেওয়া হয়েছে, এবং ব্লক করে দেওয়ার মাধ্যমে সেখানে কি ঘটনা ঘটছে সেটা বাইরের কেউ জানতে পারছে না। অর্থাৎ বিভিন্ন আধিকারিককে নাকি সেখানকার তরফ থেকে, একদম প্রশাসন থেকে চাপ দেওয়া হচ্ছে, এবং যে কাজটা করছেন অমিত শাহ পাটনায় একটি 5 তারা হোটেলে বসে, এবং সেটা কিন্তু কোনোভাবেই নির্বাচন যে বিধি, সেই নির্বাচনী বিধিটাকে লঙ্ঘন করা ছাড়া আর কিচ্ছু নয়। তাহলে দেশের গৃহমন্ত্রী যখন নির্বাচনী বিধি এইভাবে বসে ভঙ্গ করছেন, তখন ইলেকশন কমিশনার কি করছেন, সেই প্রশ্ন উঠছে। আপনারা আগে শুনুন তেজস্বী যাদব এই বিষয়ে কি বলছেন, তারপর আবার আসছে বিস্তারিত ব্যাখ্যায়। बड़े नेता जो कई दिनों से बिहार में जो है डेरा डाल के बैठे हैं, भारत के गृह मंत्री लगातार जो है अधिकारियों को फोन कराना, मिलना, निर्देश देना, ये सब वो काम कर रहे हैं। আপনারা শুনলেন এই মুহূর্তে তেজস্বী যাদবের বক্তব্য, এবং নির্বাচনী বিধি ভাঙা সেটা কিন্তু একটা জলভাতের মতন অবস্থা হয়ে গিয়েছে বিহারের ক্ষেত্রে। দফায় দফায় টাকা ঢুকছে মহিলাদের অ্যাকাউন্টে, তার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে, একদম সরাসরি প্রচুর গাড়ি ঘোড়া নিয়ে তারা একদম প্রচারে যাচ্ছেন, 3টের বেশি গাড়ি নিয়ে যাওয়ার কোনো ধরনের কোনো রেগুলেশন নেই, কিন্তু সেটা হচ্ছে বিহারে। এবং তার সঙ্গে বারংবার আমরা যেটা দেখতে পাচ্ছি, নির্বাচনী বিধি সেটাকে ভঙ্গ করা হচ্ছে মূলত কিন্তু এই মুহূর্তে এনডিএর যে পার্টিগুলো রয়েছে সেখান থেকে, এবং বিভিন্নভাবে আধিকারিকদের প্রভাবিত করা, সেই যে অভিযোগটা উঠছে, সেই অভিযোগটা নিয়ে কেন কোনো ধরনের কোনো স্টেপ নিচ্ছে না বিহারের প্রশাসন এবং তার সঙ্গে নির্বাচন কমিশন, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনারা জানেন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ফেজ যেটা, সেটা কিন্তু সেকেন্ড ফেজ অফ ইলেকশন। সেকেন্ড ফেজ অফ ইলেকশনে ভারতীয় জনতা পার্টি অন্তত যদি 60খানা সিট তুলে আনতে না পারে, দখল করতে না পারে, তাহলে কিন্তু অবশ্যই তাদের এবার আর কোনোভাবেই ভোট বৈতরণী পার হবে না। অন্যদিকে যে 24টা সিটের কথা আপনাদের বলছি, একদম সীমান্তবর্তী এলাকায় যেখানে সংখ্যালঘু ভোট সবচেয়ে বেশি, সেই জায়গাগুলোর মধ্যে যদি 20টার বেশি আসন দখল করতে না পারে ইন্ডিয়া গঠবন্ধন, তাহলেও কিন্তু ইন্ডিয়া গঠবন্ধন আর সরকার তৈরি করতে পারবে না। সেই ভোটগুলো যদি স্ক্যাটার্ড হয়ে যায়, আসাদুদ্দিন ওয়াইসি, এমআইএম তাদের দল থেকে কিছু ভোট নিয়ে যায়, একদম জনসুরাজ দল, পিকেট যে পার্টি, তাদের পক্ষ থেকে কিছু ভোট নিয়ে যায়, তাহলে কিন্তু বড় সড়ো একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে। কিন্তু এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে, সম্পূর্ণ সংখ্যালঘু ভোটটাকে কিন্তু ক্যাপচার করছেন পাপ্পু যাদব থেকে তেজস্বী যাদব, এবং তেজস্বী যাদব গতকাল পর্যন্ত কিন্তু যা খবর উঠে আসছে, একদম লাগাতার সম্পূর্ণভাবে কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, মূলত মুসলিম কমিউনিটির সেই সমস্ত যে সিটগুলো, সেগুলোকেই সম্পূর্ণভাবে কনসেন্ট্রেট করেছেন, এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু বহু পরিমাণ জনসংখ্যার ভিত্তিতে তাকে কিন্তু এগিয়ে রাখা যায়। এবং বিভিন্ন সমীক্ষায় যেটা উঠে আসছে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার যে 24টা সিট সম্পূর্ণভাবে কিন্তু তেজস্বী যাদব পেতে চলেছেন। তার কারণ এই মুহূর্তে ভোট স্ক্যাটার্ড হওয়ার কোনো জায়গা নেই। এআইএমআইএম তাদের পক্ষ থেকে আসাদুদ্দিন ওয়াইসি, তাদের যে সমর্থনটা, সেটাও কিন্তু কোথাও গিয়ে খবর যা উঠে আসছে এই মুহূর্তে তেজস্বী যাদবের সঙ্গেই থাকছে। তার কারণ তেজস্বী যাদব সম্পূর্ণভাবে তাদের পক্ষ থেকে কোনো একজন পার্টির মেম্বার কিংবা পার্টির সমর্থিত কোনো সদস্যকে উপমুখ্যমন্ত্রী করতে পারেন,
তেমন একটা খবর উঠে আসছে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এই মুহূর্তে এআইএমআইএম তাদের পার্টির পক্ষ থেকে কোনো একজন সদস্য কিংবা সমর্থিত সদস্য তাদের যে একটা সমীকরণ সেটা কিন্তু তেজস্বী যাদবের সঙ্গে হয়েছে এবং সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এই মুহূর্তে যে কোনো পদ্ধতিতে বিহারে 122টা আসন আনার জন্য তেজস্বী যাদব মরিয়া এবং সেই লড়াইটাই কিন্তু তিনি দিচ্ছেন। অন্যদিকে প্রশান্ত কিশোর তাদের দিকে কি সংখ্যালঘু ভোট ঘুরে যেতে পারে? হ্যাঁ পারে, কিন্তু এই মুহূর্তে আরো একটা বড়সড় ফ্যাক্টর কাজ করছে। প্রশান্ত কিশোর যে বিজেপিকে আটকাতে পারবেন না, বিজেপির দ্বারা পরিচালিত সরকার যদি তৈরি হয় সেটা যে প্রশান্ত কিশোর আটকাতে পারবেন না সেটাও কিন্তু একটা বাস্তবিক চিত্র। সেটাও কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় একটা বড় সড় সমীকরণ হিসেবে কাজ করছে। তাই জন্য তাকে কে আটকাতে পারবে, বিজেপিকে কে আটকাতে পারবে, সংখ্যালঘুদের ভাবনাটা কিন্তু এইভাবে চলছে এবং তাকে আটকানোর জন্য একমাত্র তাদের হাতে কিন্তু অল্টারনেটিভ থাকছে আরজেডি এবং সেই বিষয়টা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে 24টা সিট কিন্তু একদম দখল করার জন্য উঠে পড়ে লাগতে হবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তেজস্বী যাদবকে এবং অবশ্যই কংগ্রেসকে। এই মুহূর্তে সেই জায়গাটা সম্পূর্ণ করেছে তারা, এরকমই কিন্তু একটা প্রেক্ষাপট উঠে আসছে তাদের প্রচারের মাধ্যমে, তারা একদম ম্যান টু ম্যান সার্ভে করার মাধ্যমে সেটা কিন্তু হয়েছে তেমন খবর উঠে আসছে। কিন্তু পাটনায় বসে অমিত শাহ কি করছেন সেটা আমরা জানি না, পাটনায় বসে তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করছেন কিনা আমরা সে জানি না। তবে এই মুহূর্তে খবর যা উঠে আসছে বিভিন্ন আধিকারিকের কাছে ফোন যাচ্ছে, কি হিসাবে ফোন যাচ্ছে তার বিস্তারিত বলার দরকার পড়ে না, আপনারা নিজের মতো নিজেরা বুঝে কমেন্ট বক্সে কমেন্ট করুন। কিন্তু বিহারের ভোটকে সম্পূর্ণ একটা মোবিলাইজ করার চেষ্টা যে চলছে এটা কিন্তু এই মুহূর্তে বোঝাই যাচ্ছে। অমিত শাহ তিনি ভোট করাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে, কিন্তু বিহারে যেভাবে তিনি প্রথম ফেজের ইলেকশনের পর থেকে সম্পূর্ণ লাগাতার বসে রইলেন, কোনোভাবেই তিনি বিহার ছেড়ে বাইরে বেরোলেন না, সেইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং এখনো পর্যন্ত বিহার থেকে খবর উঠে আসছে যে বিভিন্ন মানুষ, বিভিন্ন যারা ভোটের সঙ্গে যুক্ত, কারা কারা ভোটের সঙ্গে যুক্ত থাকে আপনারা সবাই জানেন, চিফ ইলেকট্রাল অফিসার থেকে শুরু করে অনেকেই যুক্ত থাকেন, তাদের কাছে ফোন যাচ্ছে। কার পক্ষ থেকে ফোন যাচ্ছে আপনাদের বলে দেওয়ার নিশ্চয়ই অপেক্ষা থাকে না। এই মুহূর্তে সেই খবরগুলো কতটা প্রভাব ফেলতে পারে শেষ দফার নির্বাচনে সেটা যেমন একটা তাৎপর্যপূর্ণ ফ্যাক্টর। চম্পারনের যে কথাটা আপনাদেরকে বলে শুরু করলাম, চম্পারনের কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পকেট সিট, সেটা কিন্তু পকেট জেলাটা হলেও এই মুহূর্তে কিন্তু 15টা সিট সুরক্ষিত নয়। চম্পারনে 15টা সিটের মধ্যে খুব বেশি হলেও যদি 5টা সিট ভারতীয় জনতা পার্টি পায় তাহলেও তাদের ভালো পারফরমেন্স, এরকম খবর উঠে আসছে। গ্রাউন্ড রিপোর্ট যারা করছেন বিহারে চম্পারন জেলায় যারা ঘুরছেন তারা বলছেন এই মুহূর্তে যে কোনো মতেই ভারতীয় জনতা পার্টিকে এই মুহূর্তে আর চাইছে না চম্পারনবাসী। তার কারণ 5 বছর ধরে তারা বেশ খানিকটা ডিপ্রাইভড হয়েছে। সম্রাট চৌধুরী কিংবা বিজয় সিনহা সেখানে যাননি 5 বছর ধরে, উপমুখ্যমন্ত্রী বিজেপির দুজন থাকা সত্ত্বেও কোনো মতেই তাদের দেখা পাওয়া যায়নি, বরং তারা অনেকটা বেশি সন্তুষ্ট জেডিইউ এর প্রতি। এবং জেডিইউ এর প্রতি সত্যিই কিন্তু শুধুমাত্র চম্পারনবাসী না, সামগ্রিকভাবে বিহার এবং তার সঙ্গে রাবড়ি দেবী গতকাল পর্যন্ত জেডিইউ এর নীতিশ কুমারের প্রতি একটা আবেগপূর্ণ কথা বলেছেন, জেডিইউ কে ফাঁসানো হচ্ছে, ভারতীয় জনতা পার্টি ফাঁসাচ্ছে, এই ধরনের কথা বলেছেন। সুতরাং বিহারের ভোটটা কোন সমীকরণ শেষ পর্যন্ত কাজ করবে আমরা জানি না, বারংবার বলছি আমরা ভবিষ্যৎবাণী করছি না, কিন্তু যা যা ফ্যাক্ট উঠে আসছে তাতে কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইতে রয়েছেন ময়দানে তেজস্বী যাদব, রয়েছেন ময়দানে রাহুল গান্ধী, অন্যদিকে ময়দানে রয়েছেন কিন্তু অমিত শাহ। এখন কার পাল্লা শেষ পর্যন্ত ভারী হয় সেটা দেখার বিষয়। অন্য আরেক পক্ষে দাঁড়িয়ে আছেন অমিত শাহের সঙ্গে নয়, অন্য আরেক প্রান্তে দাঁড়িয়ে আছেন জেডিইউ প্রধান নীতিশ কুমার। এখন কোন দিকে কোন সুতো একসাথে সমীকরণগুলো শেষ পর্যন্ত গাঁথে এবং কোন ছবিটা আঁকা হয়, পরবর্তী 5 বছর কে বিহার দখল করে সেটা যেমন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং তার উপর নির্ভর করছে অমিত শাহ শেষ পর্যন্ত 2029 পর্যন্ত গৃহমন্ত্রী থাকতে পারবেন তো, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকতে পারবেন তো 2029 পর্যন্ত, সেটাও কিন্তু বিহারে আগামী 14 তারিখ রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।